আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু রোকসানাস চ্যানেল। কেমন আছেন সবাই? নিশ্চয়ই সবাই ভালো, তাই না? তো আজ আমি আসছি হচ্ছে লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লাটা পুরোটা আপনাদের ঘুরিয়ে দেখাবো। এর আগের বার তো আমি আহসান মঞ্জিল দেখিয়েছি, আহসান মঞ্জিলের পুরো ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরেছি। এবারও ইনশাল্লাহ লালবাগ কেল্লার পুরো ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরবো। হ্যালো গাইস, আমরা হচ্ছে লালবাগ কেল্লা। এখান থেকে সিএনজিতে 250 টাকা ভাড়া 11 নম্বর থেকে। তো লেট কো আমরা এখন টিকিট করবো। টিকিটের মূল্য 30 টাকা। নার্সারির মতো করা হয়েছে, নার্সারি সিস্টেমও আছে হয়তো। তা আপনারা কিন্তু লালবাগ কেল্লায় আসলে আপনি পিকনিকের অ্যারেঞ্জও করতে পারেন। একটা পিকনিক যদি করেন তাহলে ওরা এটা সব অ্যারেঞ্জমেন্ট করে দেয়। যেমন এখানে চেয়ারগুলো আছে পিকনিকের জন্য, এখানে বসে খাওয়া বা কোনো অনুষ্ঠান করানোর সব কিছু ব্যবস্থা আছে এখানে। লালবাগ কেল্লা মোগল আমলের বাংলাদেশের একমাত্র ঐতিহাসিক নিদর্শন, যাতে একই সাথে ব্যবহার করা হয়েছে কোষ্ঠী পাথর, মার্বেল পাথর আর রং বেরঙের টালি। লালবাগ কেল্লা ছাড়া বাংলাদেশের আর কোনো ঐতিহাসিক নিদর্শনে এমন কিছু সংমিশ্রণই পাওয়া যায়নি আজ পর্যন্ত। প্রায় প্রতিদিন হাজারো দেশি বিদেশি দর্শনার্থীর পদচারণায় মুখরিত হয় ঢাকার লালবাগ এলাকার এই দুর্গটি। দেয়ালে আমরা নর্মালি কি করি, আমরা যখন বিল্ডিং করি ইট বালি দিয়ে সিমেন্ট বালি দিয়ে করি না, ইট গাঁথনি করি। কিন্তু এখানে ইটের সাথে ওই যে টাইলস কাটার একটা থাকে, মানে অনেক কিছু দিয়ে তারপর এটা বানানো, যার কারণে কেল্লার এটা এত মজবুত। সাধারণত যে কেউ যদি এর নামকরণের কারণ চিন্তা করে তাহলে স্বাভাবিকভাবেই তার মাথায় আসবে লালবাগে থাকার কারণেই এর নাম লালবাগ কেল্লা রাখা হয়েছে। ধারণাটি মোটেও ভুল নয়। আসলেই এর নামকরণ করা হয়েছে এলাকার উপর ভিত্তি করে। তবে প্রথমে এর নাম ছিল সম্পূর্ণ ভিন্ন, যাতে এলাকার কোনো প্রভাব ছিল না। একদম শুরুর দিকে এই কেল্লার নাম ছিল কেল্লা আওরঙ্গাবাদ। এটা হচ্ছে লালবাগ কেল্লার ওয়াশরুমটা, যেটা আপনার কেল্লা থেকে একটু দূরে। এখানে আবার বিশুদ্ধ পানিটাও পাওয়া যাচ্ছে, এই যে ফিল্টার বসানো। আমি এখন আছি লালবাগ কেল্লায়। তো লালবাগ কেল্লাতে আমি ছোটবেলা থেকেই আসছি। কেল্লায় যে একটা ঝিল আছে, আমি ঝিলটা দেখাচ্ছি। এখন যেহেতু ঝিলের পানি নেই, বাট আমি ঝিলটা আপনাদের দেখাচ্ছি। আমার ছেলে নামতেছে ঝিলে, আস্তে আস্তে পড়ে যেও না। এটা হচ্ছে ঝিলের পুরো মাটিটা কেটে তারপরে এটা ঝিল করা হয়েছে। যদিও এই ঝিলে পানি নেই, আমি যখন ছোট তখন থেকে আমি এই ঝিলে কখনোই পানি দেখি নাই। নাচতেছে। এটা চারপাশে হচ্ছে সিঁড়ি দেয়া আছে। আমার ছেলেও গিয়ে খেলছে। এটা হচ্ছে লালবাগ কেল্লার পুকুর। তো পুকুরটা সবসময় শুকনো, আমি কখনো ভিজে পাই নাই, পুকুরে পানি আমি দেখি নাই। আমার মেয়ে যখন ছোট তখন ও পুকুরের মধ্যে গিয়ে খেলছে, এটার ভেতরে গিয়ে খেলছে, তখনও কোনো পানি ছিল না। ইভেন আমি যখন ছোট তখনও এটার মধ্যে কোনো পানি ছিল না। লালবাগ কেল্লা নির্মাণ কাজ শুরু হয় 1678 সালে। তৎকালীন মুঘল সম্রাট আজম শাহ এর নির্মাণ কাজ শুরু করেন। যদিও আজম শাহ খুব কম সময়ের জন্যই মুঘল সম্রাট ছিলেন, তবুও তার অল্প সময়ের মধ্যেই তিনি তার এই অসাধারণ কাজটি শুরু করেন। আজম শাহ ছিলেন মুঘল সম্রাট আওরঙ্গজেবের পুত্র আর সম্রাট শাহজাহানের নাতি, যিনি তাজমহল তৈরি করার জন্য বিশ্ব মহলে ব্যাপক সমাদৃত। এই দুর্গ নির্মাণ কাজ শুরু হওয়ার প্রায় 1 বছরের মাথায় তার বাবার ডাকে তাকে দিল্লিতে চলে যেতে হয়, সেখানকার মারাঠা বিদ্রোহ দমন করার জন্য। সম্রাট আজম শাহ চলে যাওয়ার পর দুর্গটির নির্মাণ কাজের সাময়িকভাবে বন্ধ হয়ে যায়। তখন এই দুর্গ নির্মাণের কাজ আদৌ সম্পূর্ণ হবে কিনা তা নিয়ে সংশয় দেখা দেয়। কিন্তু সকল জল্পনা কল্পনার অবসান ঘটিয়ে তৎকালীন নবাব শায়েস্তা খাঁ পুনরায় লালবাগ কেল্লার নির্মাণ কাজ শুরু করে দেন। কাজ থেমে যাওয়ার প্রায় 1 বছর পরেই পুরো উদ্যমে আবার কাজ চলতে থাকে দুর্গ নির্মাণের।
তবে শায়েস্তা খাঁ পুনরায় কাজ শুরু করার প্রায় 4 বছরের মাথায় দুর্গ নির্মাণের কাজ আবার বন্ধ হয়ে যায়। এরপর দুর্গটি নির্মাণের কাজ আর শুরু করা হয়নি। আরেকজন ফুলের সুবাস নিচ্ছে। ফুলের সজীব নিঃশ্বাস নিতে গিয়ে আবার ফুলের পোকা যেন নাকের মধ্যে না ঢুকে। ঢাকার বুকে দাঁড়িয়ে থাকা লালবাগ কেল্লা, দিনের আলোয় এটি শুধুমাত্র একটি স্থাপনা, ঐতিহাসিক স্থাপনা, কিন্তু রাত নামলে তখন জেগে ওঠে এর গোপন ইতিহাস। শোনা যায় এই কেল্লার নিচে লুকিয়ে আছে এক রহস্যময় সুড়ঙ্গ। মোগল আমলে নাকি বিপদের সময় পালানোর জন্য সুড়ঙ্গটি তৈরি করা হয়েছিল গোপন পথ হিসেবে। কেউ বলে সুড়ঙ্গটি গিয়ে মিশেছিল বুড়িগঙ্গা নদীর তীরে, আবার কেউ দাবি করে এটি ঢাকার বাইরেও অনেক দূর পর্যন্ত বিস্তৃত ছিল। সবচেয়ে ভয়ঙ্কর গল্পটি ব্রিটিশ আমলের। কথিত আছে কয়েকজন সৈন্য সেই সুড়ঙ্গ পথে প্রবেশ করেছিল, কিন্তু তারা আর কখনোই ফিরে আসেনি। তারপর নাকি সুড়ঙ্গের মুখ চিরতরে বন্ধ করে দেয়া হয়। ঐতিহাসিকদের মতে মোগল আমলের স্থাপত্যে গোপন পথ থাকা অস্বাভাবিক নয়, তবে লালবাগ কেল্লার সেই সুড়ঙ্গ সম্পর্কে এখনো নির্দিষ্ট কোনো প্রমাণ মেলেনি। রহস্য আজও রয়ে গেছে মাটির নিচে। তাহলে কি সত্যি কেল্লার দেয়ালের আড়ালে লুকিয়ে আছে অজানা ইতিহাস, নাকি এটি শুধু মানুষের কল্পনা? আপনার কি মনে হয়? কমেন্টে জানাতে ভুলবেন না। এটা হচ্ছে কেল্লার একটা গোপন সুড়ঙ্গ। সুড়ঙ্গ নিয়ে অনেক ইতিহাসই আছে আমাদের ইয়াতে। তো এখানে সুড়ঙ্গটা রক্ষা করার জন্য এটা সিল করে দিচ্ছে। আমাদের যে বাংলাদেশের ইতিহাসটা যদি আমরা আমাদের ছেলে মেয়েদের জানাতে চাই, তাহলে কিন্তু তাদের নিয়ে এসব জায়গায় যেতে হবে, ঘুরতে হবে, ওদের দেখাতে হবে। তো আমি আমার বাচ্চাদের নিয়ে আমি চেষ্টা করি আমাদের যে জায়গাগুলো, এই হিস্টোরিক্যাল প্লেস যেগুলো, এগুলোতে যাওয়ার এবং সবাইকে চেনানোর, জানানোর, বাচ্চারা যেন বলতে পারে যে আমি গিয়েছিলাম ওইখানে। যেমন আমি ছোটোবেলা থেকে এখানে আসছি। আর এই ইতিহাসটা আসলে আমাদের সবারই জানা দরকার। সবারই জানলে আমরা আমাদের পরবর্তী প্রজন্মকে জানাতে পারবো। আমরা লালবাগ খেলায় আসছি, ঘুরতেছি, অনেক মজা লাগতেছে। আমার ভাই এখানে খেলতেছে। আমাদের এই লালবাগ খেলায় এসে আমাদের ইতিহাস, বাংলাদেশের ইতিহাস সম্পর্কে জানতে পারছি। এই কেল্লার দেখে অনেক ভালো লাগছে। লালবাগের এই ছাদের যে ছাদের জায়গাটার এখানে পুরো খোলা, যে নিচেও মাঠ, উপরেও একটা মাঠের মতো করা, যাতে করে ওইখানে ঢালাই দেওয়ার পর এটা করা হয়েছে মাঠের মতো। নিচে কিন্তু একটা ফ্লোর আছে, কেল্লার নিচে একটা ফ্লোর আছে এই ইয়াটার নিচে। সেই রকম লাগতেছে না? একদম মনে হয় হলুদ বাগান, আর এইদিকে হচ্ছে গোলাপ। আমরা লালবাগ কেল্লায় দক্ষিণ পাশে এই পাহাড়ের মতো জায়গায় উপরে উঠে বসে দৃশ্য উপভোগ করতেছি। কেল্লার ইয়েটা ওই যে দেখ নিচে। মানুষরা হাঁটাচলা করতেছে, আর অনেকের অন্য বাতাসের গাছের লাগে লাগিয়ে দিতেছে। আর কি পাহাড় দেখছো? পাহাড়ে উঠছো? এগুলো পাহাড়ে উঠছে অনেকবার, ওই গাছে উঠে গেছে।
কেল্লাটা হচ্ছে দোতলা, দোতলা একটা মাঠের মতো। এইটা খুবই ভালো লাগে যে দোতলা, দোতলা একটা মাঠের মতো করা হয়েছে। কি করো তুমি? হ্যাঁ, উঠতে পারো না? কোথায় গেছিলা? এটা হচ্ছে কেল্লা সিঁড়ি। আমরা যে ছাদে ছিলাম, যেখানে ছাদে ছিলাম, ছাদ থেকে নিচে নেমেছি, নামার পরে এটা সিঁড়ি দিয়ে নামলাম, তাই না? আর এটা হচ্ছে সেই রুমটা। এই সবগুলো রুম আসলে বন্ধ থাকে, এর ভেতরে কি আছে আমরা জানি না, হয়তো বা সব ফাঁকাই রুম। ভেতরে কি আছে আজ পর্যন্ত আমি দেখি নাই, কোনো ইয়ে আছে কিনা, হয়তো বা সব খালি ঘর। তো এখানে বরাবর খোলা, তো ভেতরে হয়তো লক করা, এগুলো সবই লক করা, এটা কোনো খোলা যায় না। এই যে এই কেল্লার প্রত্যেকটা রুম হচ্ছে লক করা থাকে এরকম। এই হচ্ছে কেল্লার বাহিরের সাইডটা, যেখান থেকে এতক্ষণ আমি করছি, ভিডিও করলাম উপর থেকে। আর এটা হচ্ছে তার বাহির সাইড, মানে দুইটা সিঁড়ি দেওয়া আছে, আবার এদিক দিয়ে মাঠ দিয়েও যাওয়া যায়। এখন আমরা যে কেল্লাটার ভিতরে যাব, ওইখানে হচ্ছে অনেক ইতিহাসের অনেক প্রদর্শনী ছিল, অনেক কিছু দেখানো হতো। বাট এখন এইবার আছে কিনা আমি বলতে পারছি না। এর আগের বার যখন আসছিলাম তখন এখানে ছিল না কিছু, তো এইবার আছে কিনা এখন গিয়ে দেখতে হবে আমাদের। এখন লালবাগ মানে অনেক কি আছে পানির পড়া মানে এগুলো ইয়ে করতেছে, বুঝছো? ছবি এঁকে দিচ্ছে যে এখানে কিভাবে কি করতো নাকি। দেখি বাবা, এটা কি ছিল? হ্যাঁ, পানি গরম করার জন্য চুল্লি। তাই তো, এখানে হাত ধরে একটা গর্ত আছে। আপনি কি এখানকার কেল্লার? এটা কি করে, কিসের জন্য এটা এরকম সব জিনিসপত্র সরাইছে? জি, আগারগাঁও জাদুঘরে নিয়ে গেছে। আগারগাঁও জাদুঘরে নিয়ে গেছে। ও, কামান। এই দেখো পাথর। ও জিগজ্যাগ। আবার কোথায়? নবাব শায়েস্তা খাঁ এর মেয়ে পরী বিবি মারা যাওয়ার কারণেই মূলত শায়েস্তা খাঁ লালবাগ কেল্লার নির্মাণ কাজ বন্ধ করে দেন। পরী বিবির মৃত্যুর পরে সবার মধ্যেই দুর্গটি সম্পর্কে বিদ্রূপ ধারণা জন্ম নেয়। সবাই দুর্গটিকে অপয়া ভাবতে শুরু করে দেয়। পরী বিবির মৃত্যুর পর তাকে লালবাগ দুর্গের মাঝেই সমাহিত করা হয়, আর এরপর থেকে একে পরী বিবির সমাধি নামে আখ্যায়িত করা হয়। পরী বিবির সমাধির যে গম্বুজটি আছে তা এক সময় স্বর্ণখচিত ছিল,
কিন্তু এখন আর তেমনটি নেই। তামার পাত দিয়ে পুরো গম্বুজটি মুড়িয়ে দেয়া হয়েছে। বিশ্বস্ত সহসেনা অধিনায়ক উপায়ে পার্শ্বস্থ কবর অজ্ঞাত শিশু দুটো শিশু এবার এটা হচ্ছে সমাধির মানে কবরস্থানের কেল্লা। এখানে আছেই হচ্ছে, ভেতরে আছে 2টা কবর আর বাইরে 3টা কবর নাকি? ঘুরতে ঘুরতে ক্লান্ত হয়ে গেছি আমরা। কিন্তু ভালো তো লাগছে নাকি? হ্যাঁ, ঘোরার পর ভালো লাগছে, আবার ক্লান্তও লাগছে। অনেকদিন পর ঘুরতে আসলাম, লালবাগ কেল্লাটা ঘুরলাম, দেখলাম, অনেক কিছু জানা হলো এবং দর্শককে অনেক কিছু জানার সুযোগ করে দিলে জন্য থ্যাংক ইউ। ইউ মোস্ট ওয়েলকাম। এখন তো আমরা ওই দিকটা দেখলাম, এখন দেখবো হচ্ছে কেল্লার পেছনের সাইডটা। আর এটা হচ্ছে মসজিদ, মসজিদের সামনের পাশটা দেখালাম। আর এটা হচ্ছে কেল্লার লাস্ট যে দেয়ালটা, এটা হচ্ছে ওইটা। বিভিন্ন কৌশলগতভাবে আসলে এই বিল্ডিংটা করা হয়েছিল, কেল্লাটা দুর্গটা করা হয়েছে যাতে। তো গাইস, আমি পুরো ভিডিওটা দেখালাম, কেমন লাগলো আপনাদের? এই বাংলাদেশের ইতিহাসটা আমি চাচ্ছি তুলে ধরতে আমার ভিডিওর মাধ্যমে। আমার বাচ্চারা তো শিখবেই, আমি চাই তাদের সাথে সাথে সবাই যেন শিখতে পারে, সবাই জানতে পারে আমাদের ইতিহাস। ঠিক আছে, শুধু বইয়ের পাতায় থাকলেই তো হবে না, তাই না? আমাদের বাচ্চাদের নিয়ে ঘুরতে হবে, জানতে হবে, এই ইতিহাসগুলো দেখতে হবে, তাহলেই না আমাদের বাচ্চারা হাতে কলমে শিখবে, যাকে বলে। বাবা মার কাছ থেকেই তো হাতে কলমে শিখে সব কিছু, তাই না? কেমন লাগলো আমার ভিডিওটা? আমাদের জন্য দোয়া করবেন এবং ভিডিও বেশি বেশি করে দেখবেন, শেয়ার করবেন, লাইক করবেন, কমেন্টস করবেন। আমরা নেক্সটে কোথায় ঘুরতে যাব সেটা জানাবেন। আমি সম্পূর্ণ ইতিহাসটা আপনাদের কাছে তুলে ধরার ট্রাই করেছি। লালবাগ কেল্লা নিয়ে কি ইতিহাসটা আছে আমাদের। তো আমি চাই আমার বাচ্চারাও শিখুক, আপনাদের বাচ্চারাও শিখুক, আপনারাও বাচ্চাদের নিয়ে ঘুরে বেড়াবেন লালবাগ কেল্লায়। লালবাগ কেল্লা, আহসান মঞ্জিল, তারপর মুক্তিযুদ্ধ জাদুঘর, এই সব জায়গাগুলো না ঘুরে বেড়ালে বাচ্চাদের মনও ভালো লাগবে, আপনাদের মনও ভালো লাগবে। ঠিক আছে, সবাইকে নিয়ে ঘুরে বেড়াবেন, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আপনাদের দোয়া ছাড়া তো আমরা কিছু করতে পারবো না, তাই না? তো সেই জন্য আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। সবাই ঘুরতে ঘুরতে এখন ক্লান্ত হয়ে গেছে, একজন একটা বসে বাদাম খাচ্ছে, বুট খাচ্ছে। কি করতেছো এখন তোমরা? আমরা খুব টায়ার্ড, সারাদিন খুব ঘুরছি। অবশ্য আমরা আসছি 3টার পর, এখন প্রায় 5টা বেজে গেছে। 2 ঘন্টা টায়ার্ড, যেতে হবে। খুব টায়ার্ড।